আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন ঘোষণা, খতিয়ে দেখা হবে আমেরিকান বিরোধী মনোভাব। ৬০,০০০ অভিবাসীর ওয়ার্ক পারমিট ও টিপিএস সুবিধা বাতিলের অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের আদালত। নিউ ইয়র্কের মেয়র দৌড়ে এগিয়ে জোহরান মামদানি। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসছেন ডক্টর ইউনুস। এবং বৈশ্বিক বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করছে সৌদির প্রিমিয়াম রেসিডেন্সি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য ভিসা প্রার্থীদের ক্ষেত্রে এখন থেকে খতিয়ে দেখা হবে তাদের আমেরিকা নিয়ে মনোভাব। আবেদনকারী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা কার্যকলাপে যদি আমেরিকা বিরোধী বা ইহুদি বিদ্বেষী মনোভাব পাওয়া যায় তবে তাকে ভিসা দেওয়া হবে না। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা মঙ্গলবার এ ঘোষণা দেয়। সিএনএন জানায়, নতুন নীতিমালা অনুযায়ী অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীর অতীত কর্মকাণ্ড, অনলাইন পোস্ট ও সংশ্লিষ্টতার মাধ্যমে আমেরিকা বিরোধী কার্যকলাপ চিহ্নিত করার ক্ষমতা পাবেন। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, অস্পষ্ট সংজ্ঞা ও শব্দচয়ন অভিবাসন প্রক্রিয়ায় নতুন বিভ্রান্তি ও ভয়ের জন্ম দেবে। অভিবাসন বিশেষজ্ঞদের আশঙ্কা, এ পদক্ষেপ শিক্ষার্থী সহ অনেক বিদেশিকে যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বছর ইতিমধ্যে ৬,০০০-এরও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কেন্দ্রীয় আমেরিকা ও নেপালের ৬০,০০০-এর বেশি অভিবাসীর সাময়িক বিতরণ, সুরক্ষা, টিপিএস এবং ওয়ার্ক পারমিট বাতিলের অনুমোদন দিয়েছে। রায় ৩ জন বিচারক আইনগত যুক্তি উল্লেখ না করেই অনুমোদন দেন। এর ফলে নেপালিদের সুরক্ষা ৫ আগস্ট থেকে শেষ হয়েছে। হন্ডুরাস ও নিকারাগুয়ায় টিপিএস ৮ সেপ্টেম্বরের মধ্যে বন্ধ হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিশিয়া মেকলা বলেন, এই সিদ্ধান্ত অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা ফিরিয়ে আনবে এবং টিপিএস যেন ডিফ্যাক্টো আশ্রয় ব্যবস্থা হিসেবে ব্যবহার করা না হয় তা নিশ্চিত করবে। তবে ইউসিএলএ সেন্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড ল পলিসির আইনজীবী আহিলান অরুলানান্থম রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, আদালত সরকারের ক্ষমতার অপব্যবহারকে বৈধতা দিয়েছে। জুলাইতে জেলা আদালতের বিচারক ট্রিনা এল থমসন প্রশাসনকে সাময়িকভাবে সুরক্ষা বাতিল থেকে বিরত রাখেন এবং মন্তব্য করেন, সরকারি সিদ্ধান্তে জাতিগত বিদ্বেষের প্রভাব থাকতে পারে। রায়টি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কঠোরতার ইঙ্গিত দেয়। প্রশাসন ইতিমধ্যেই শরণার্থী, শিক্ষার্থী ও নাগরিকত্ব প্রার্থীদের ক্ষেত্রে বাড়তি নজরদারি চালাচ্ছে। নিউ ইয়র্কের সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। ব্যাটিং ওয়েবসাইট পলিমার্কেটের সর্বশেষ জরিপ অনুযায়ী নভেম্বরের নির্বাচনে তার জয়ের সম্ভাবনা ৮২%। অন্যদিকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর সম্ভাবনা ১০%, বর্তমান মেয়র এরিক অ্যাডামসের ৬% এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সম্ভাবনা মাত্র ১%। স্বতন্ত্র প্রার্থী অ্যাটর্নি জিম ওয়ালটন ও আছেন ১% সম্ভাবনায়। গতজনের ডেমোক্র্যাট প্রাইমারিতে কুমুকে হারিয়ে আলোচনায় আসেন কুইন্সের অ্যাসেম্বলি মেম্বার মামদানি। পরবর্তী একাধিক জরিপেও তিনি এগিয়ে আছেন। সিএনএ ইউনিভার্সিটির জরিপে তিনি পেয়েছেন ৪৪% সমর্থন, যেখানে কুমু ২৫, স্লিওয়া ১২ ও অ্যাডামস ৭% ভোট পান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ৩ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক সভায় তার ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও তা এখনও চূড়ান্ত হয়নি। এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধান এজেন্ডা হবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক একটি বিশেষ কনফারেন্সে ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জোরালো বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এসডিজি, জলবায়ু পরিবর্তন, পারমাণবিক নিরস্ত্রীকরণ, তরুণদের বিষয়ক আলোচনা সহ একাধিক সভায় অংশ নেবেন। তবে রোহিঙ্গা ইস্যুই এই বছরের অধিবেশনে বাংলাদেশের জন্য সর্বাধিক গুরুত্ব পাবে। তিনি বলেন, রোহিঙ্গার সমস্যা একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হয়েছে। আমরা যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইসলামী দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় আছে। এখন আমরা চাই আন্তর্জাতিক
আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের উপর প্রত্যাবাসনের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের চাপ দিক। ডক্টর ইউনূস 22 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বলে জানা গেছে। তার এই সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। মাত্র 1.5 বছরে সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামে আবেদন জমা পড়েছে 40,000-এরও বেশি। বৈশ্বিক বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের জন্য আকর্ষণীয় এই প্রোগ্রাম দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সৌদি গ্যাজেটের তথ্য মতে 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত মোট 40,163টি আবেদন জমা পড়েছে। প্রোগ্রামটি নতুন কাঠামোয় চালুর পরেই আবেদনকারীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এবার যোগ হয়েছে 7টি নতুন রেসিডেন্সি ট্র্যাক, যার মধ্যে আছে বিশেষ দক্ষতা, সৃজনশীলতা, ব্যবসায়িক বিনিয়োগ, উদ্যোক্তা এবং রিয়েল এস্টেট মালিকানা। 2024 সালে সৌদি সরকার মোট 8,074টি প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট জারি করে। এর মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয় বিশেষ দক্ষতা বিভাগে। প্রিমিয়াম রেসিডেন্সি ধারকরা সাধারণ ভিসাধারীদের তুলনায় বাড়তি সুবিধা পান। এর মধ্যে রয়েছে বিদেশি কর মওকুফ, স্পন্সর ছাড়াই কাজ ও বিনিয়োগের সুযোগ, দেশ থেকে আসা যাওয়ার স্বাধীনতা এবং সম্পত্তি মালিকানা। রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা বলছেন, বিদেশিদের সৌদি রিয়েল এস্টেটে বিনিয়োগের সুযোগ দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত এই প্রোগ্রামের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিনিয়োগের নিয়মকানুন এখনও চূড়ান্ত হয়নি। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার 44তম কনভেনশন কার্যনির্বাহী কমিটি গঠিত। জুনিয়রদের এগিয়ে আনায় আলাদা ছাত্রদল প্যানেল, বললেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিনা ভিসায় বাংলাদেশ ও পাকিস্তান সফর করা যাবে 2 ধরনের পাসপোর্টে। সীমান্তে 150 কিলোমিটারের বেশি জায়গায় ভারতের বেড়া। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার 40তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। গত 24 থেকে 27 জুলাই ফ্লোরিডার অরল্যান্ডোতে এই আয়োজনে প্রায় 600 চিকিৎসক ও তাদের পরিবার অংশগ্রহণ করেন। কনভেনশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার আয়েশা শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ডাক্তার আহমদ মোর্শেদ। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার শাফিউল হাসান, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান ও যুক্তরাজ্যের বাংলাদেশ মেডিকেল সোসাইটির সভাপতি ডাক্তার রফিকুল হাসান জিন্নাহ। কনভেনশনে বৈজ্ঞানিক আলোচনা, রেসিডেন্সি প্রোগ্রাম, নারী চিকিৎসক ফোরাম, সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা একাডেমিক ও বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। গালা ডিনারে সঙ্গীত পরিবেশন করেন তপন চৌধুরী ও দিনাতা জাহান মুন্নি। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সহসভাপতি ডাক্তার ইউসুফ আল মামুন, কোষাধ্যক্ষ ডাক্তার আদিবা আঞ্জুম গীতি, বৈজ্ঞানিক সম্পাদক ডাক্তার শাকিব হাসান সহ অন্যান্য সদস্যরা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পান ডাক্তার রিয়াজা চৌধুরী, হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পান ডাক্তার ওয়াসিম হাফিজ ও ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। পরবর্তী 45তম কনভেনশন 2026 সালে ইউতাহর সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, অন্য প্যানেলগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক, VPGS পদে এসেছেন, কিন্তু ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক চাইলে VPGS-এ আসতে পারতেন, তারা তা করেনি। বরং পরিবেশ পরিস্থিতি ও শিক্ষার্থীদের চাহিদার প্রতি সম্মান দেখিয়ে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে জুনিয়রদের সামনে এনেছেন। তাই অন্যদের চেয়ে ছাত্রদলের প্যানেল একেবারেই আলাদা। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচনে ছাত্রদল তাদের প্রার্থী ঘোষণা করেছে। শিক্ষার্থীরা সেটিকে স্বাগত জানাবে এবং উৎসাহ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আবিদুল ইসলাম খান আরও বলেন, তাদের প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে আদিবাসী সবাই জায়গা পেয়েছেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন, তারা কিন্তু ইচ্ছা করলেই VPGS হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা
করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। এখন থেকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় উভয় দেশ সফর করতে পারবেন। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে 5 বছরের চুক্তি হবে। এদিকে পাকিস্তানের ফেডারেল বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান 4 দিনের সরকারি সফরে বুধবার রাতে ঢাকায় এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। পাকিস্তান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে এ পর্যন্ত 1647 কিলোমিটার অংশে বেড়া দিয়েছে ভারত। রাজ্যসভায় এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এ রাজ্যে বাংলাদেশ ভারত সীমান্ত প্রায় 2216 কিলোমিটার। বাকি 569 কিলোমিটার অংশের মধ্যে 112 কিলোমিটারে বেড়া নির্মাণ অসম্ভব বলে জানিয়েছেন নিত্যানন্দ রায়। বলেছেন, আরও বাকি 456 কিলোমিটারে বেড়া নির্মাণ সম্ভব। বুধবার রাজ্যসভায় বিজেপি এমপি শম্ভু শরণ প্যাটেল ও নীরজ শেখরের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিত্যানন্দ রায় জানান, পশ্চিমবঙ্গের 456 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে 148 কিলোমিটারের জমি রাজ্য সরকার এখনও অধিগ্রহণ শুরু করেনি। 229 কিলোমিটারের জমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে আছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত করার জন্য নিয়মিত সভা ও রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 4096 কিলোমিটার, যা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে সংযুক্ত। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। সংগঠনটি বুধবার দিনব্যাপী বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে, যা শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত চলে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ক্যাম্পকে সফল ও উৎসবমুখর করেছে। এখানে শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন, হেলথ চেক আপ, রক্তচাপ, ব্লাড সুগার পরীক্ষা, BMI এবং প্রাথমিক ঔষধ বিতরণ সহ বিভিন্ন সেবা গ্রহণ করেছে। গাইনি ও প্রজনন স্বাস্থ্য কর্নারে মাসিক সমস্যা, পিরিয়ড ব্যথা, হরমোন সমস্যা, ইনফেকশন এবং জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত সঠিক পরামর্শ প্রদান করা হয়। মানসিক স্বাস্থ্য কর্নারে একজন মনোরোগ বিশেষজ্ঞ বিভিন্ন মানসিক সমস্যা ও কাউন্সেলিং সেবা প্রদান করেছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিম এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডাক্তারদের সমন্বয়ে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমাদের জন্য প্রশান্তির উৎস। নারী চিকিৎসক ও প্রাথমিক ঔষধের ব্যবস্থা আমাদের জন্য অনেক সাহায্য হয়েছে। এটি সত্যি প্রশংসার দাবিদার। এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সেবা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক, এই ছিল CBN এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।